এইচএসসি 26, 27, 28 15 মিনিটেই ফাজানের নিয়ম একদম ক্রিস্টাল ক্লিয়ার। একদম 15 মিনিটে তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ যা যা পড়াবো সেখান থেকে ইনশাল্লাহ হচ্ছে 100% হচ্ছে এইচএসসিতে আসবে, কারণ তোমাদেরকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। ফলে তুমি নিজেই প্রশ্ন সলভ করতে পারবা, সাথে তোমাদেরকে 2-3টা সৃজনশীলের কোশ্চেন আমরা সলভ করে দেবো মাত্র 15 মিনিটে। তো চলো দেখি, যদি 5 মিনিট এদিক সেদিক হয় কেউ মন খারাপ করো না, যা পড়াবে একদম বেস্ট লেভেলের তুমি জিনিস শিখবা। তো প্রথমেই চলে আসো। তাহলে এই যে ফাজানের হচ্ছে তোমার পোলারায়ন নিয়মটা, এটা বুঝতে গেলে আগে আমাদেরকে পোলারায়ন বা অ্যানায়নের আকার বিকৃতি এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। পোলারায়ন বা অ্যানায়নের আকার বিকৃতি আসলে জিনিসটা কি? দেখো, জিনিসটা আসলে খুব সিম্পল। সেটা হচ্ছে এই যে দেখো, একটা ক্যাটায়ন যখন একটা অ্যানায়নের খুব কাছাকাছি আসে, যেহেতু ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ, বলতো পজিটিভ চার্জ কাকে আকর্ষণ করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে। সো ক্যাটায়ন যখন অ্যানায়নের খুব কাছাকাছি আসে তখন ক্যাটায়নের পজিটিভ চার্জটা এই যে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ আছে, অ্যানায়নের চারপাশে যে ইলেকট্রনের মেঘ আছে, সেই ইলেকট্রনের মেঘকে হচ্ছে আকর্ষণ করে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। ফলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াস হচ্ছে তোমার অ্যানায়নের এই ঋণাত্মক ইলেকট্রনগুলোকে তার দিকে আকর্ষণ করার কারণে দেখা যায় কি, যে অ্যানায়নের চারপাশে এই যে ইলেকট্রনের মেঘের যে ঘনত্ব ছিল সেই ঘনত্বটার আকার বিকৃতি হয়ে যায়। আকার বিকৃতি হয়ে দেখা গেছে যে তোমার এই যে ইলেকট্রন মেঘটা একটু আকর্ষণ হয়ে হচ্ছে ওর দিকেই মেঘটাই যেভাবে করে চলে যায়, এই যে এই শেপটাই তুমি এখানে দেখতে পাচ্ছ। তার মানে এখানে পজিটিভ ক্যাটায়ন সেটা হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে আকর্ষণ করার কারণে ইলেকট্রন মেঘটা একটু পজিটিভ ক্যাটায়নের দিকে চলে যাওয়ার কারণে এখানে আকারের বিকৃতি হয়েছে। ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকার বিকৃতি বা পোলারায়ন। এবং এই যে ক্যাটায়নের পোলারায়ন করার ক্ষমতাটাকেই তোমার বলে হচ্ছে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে বলো তো, পোলারায়ন এটা কোন ধরনের যৌগে পাওয়া যায়? বলো, ক্যাটায়ন অ্যানায়ন কোন ধরনের যৌগে থাকে? আয়নিক যৌগে থাকে। এই জন্য পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগে পাওয়া যায়। আর পোলারায়নের ফলে যখন অ্যানায়নের ইলেকট্রন মেঘের ঘনত্বটা ক্যাটায়নের দিকে চলে যায় তখন দেখে অনেকটা মনে হচ্ছে না যে এই দুইটার মাঝখানে ইলেকট্রনগুলো হচ্ছে শেয়ার হচ্ছে, দেখে মনে হচ্ছে না এই দুইটার মাঝখানে ইলেকট্রনগুলো শেয়ার হচ্ছে। ফলে এটা আয়নিক যৌগ, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা সমযোজী যৌগের মতো হচ্ছে মাঝখানে ইলেকট্রন শেয়ার হয়। ফলে পোলারায়নের ফলে আয়নিক যৌগে সমযোজী যৌগের বৈশিষ্ট্য চলে আসে। বুঝতে পারতেছো? কারণ সমযোজী যৌগ মানে কি? ইলেকট্রন শেয়ার হবে। তো দেখো ছবিটা দেখে মনে হচ্ছে যে এই ব্যাটা তো আয়নিক যৌগ, প্লাস মাইনাস চার্জ মানে সে আয়নিক যৌগ। কিন্তু দেখো আলটিমেটলি এখানে কি হয়েছে? আলটিমেটলি এখানে দেখো ইলেকট্রন মেঘটা হচ্ছে ওর দিকে চলে যাওয়ার কারণে মনে হচ্ছে যে মাঝখানের ইলেকট্রন মেঘটা দুজনই শেয়ার করতেছে। ফলে আয়নিক যৌগে তোমার সমযোজী যৌগের বৈশিষ্ট্য চলে আসে। এটাই হচ্ছে পোলারায়ন। তার মানে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করার কারণে এই যে অ্যানায়নের আকার বিকৃতির ফলে এই যে আয়নিক যৌগে মোটামুটি একটু মাঝখানে ইলেকট্রন শেয়ারের মতো একটা সমযোজী বৈশিষ্ট্য চলে আসে, এই জিনিসটাকেই তোমার বলে হচ্ছে পোলারায়ন। তার মানে এখান থেকে একটা বেসিক বলো, তাহলে কোনো কিছুর পোলারায়ন যত বেশি হবে বলো সেখানে সমযোজী বৈশিষ্ট্য তত কি হবে? তত বেশি হবে। এই পোলারায়ন যত বেশি হবে দেখে মনে হবে যে তত বেশি ইলেকট্রন মাঝখানে শেয়ার হচ্ছে, ফলে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য চলে আসবে। এই জন্য যত বেশি পোলারায়ন হবে সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে তত বেশি হবে। ক্রিস্টাল ক্লিয়ার? তো চলো এই কনসেপ্টটাই আমাদের অ্যাকচুয়ালি লাগতো। এবার আসো আমরা হচ্ছে ফাজানের পোলারায়ন নিয়মে হচ্ছে চলে যাই। তাহলে বুঝছো? তাহলে অ্যানায়নের পোলারায়ন নিঃসন্দেহে আদর্শ আয়নিক যৌগের ধর্ম থেকে বিচ্যুত। এই জন্যই যে পোলারায়নের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আয়নিক যৌগের বিভিন্ন ধর্মের হ্রাস পায় আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যের বৃদ্ধি ঘটে। মাত্র পড়াইছি যে পোলারায়ন যত বেশি বৃদ্ধি পাবে সমযোজী যৌগের বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে এবং আয়নিক বৈশিষ্ট্য তত কম থাকবে। বলো সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? সমযোজী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলার কমে যাবে, পানিতে দ্রবণীয়তা হচ্ছে কমে যাবে। ঠিক আছে? তার মানে বুঝতেছো? তার মানে পোলারায়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, ফলে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা এই জিনিসগুলো হচ্ছে তত হ্রাস পাবে। বুঝতে পারতেছো? সাথে তোমার কার্বনের জাতীয় হচ্ছে যৌগগুলোর ক্ষেত্রে তার তাপে হচ্ছে বিয়োজন প্রবণতা হচ্ছে বৃদ্ধি পাবে। আমরা সব একটা একটা করে দেখাচ্ছি। তাহলে বুঝছো এইটুকু কনসেপ্ট কি? বুঝছো পোলারায়ন কি, কেন এটা আয়নিক যৌগে সমযোজী যৌগের বৈশিষ্ট্য চলে আসে, এটুকু একদম ক্লিয়ার। এবার আসো ফাজানের নিয়মটা দেখি। তাহলে ফাজানের নিয়মে কি বলছে? দেখো এই যে আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা এই যে অ্যানায়নের পোলারায়নের পরিমাণ, মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের কি পরিমাণ পোলারায়ন হবে সেটা বেশ কয়েকটা হচ্ছে শর্তের উপরে নির্ভর করে। কি কি শর্ত? চলো দেখি। প্রথম শর্তটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয় পোলারায়ন তত বেশি, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। আর পোলারায়ন বেশি মানে সেখানে বেশি বেশি সমযোজী বৈশিষ্ট্য চলে আসবে, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি চলে আসা মানে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা কমে যাবে এবং সে কার্বনের জাতীয় যৌগগুলা
অধিক পরিমাণে কি হবে, তাপে হচ্ছে বিয়োজিত হবে বা ভেঙে যাবে। আমার কথাটা বুঝতেছো? ওকে, তাহলে প্রথম নিয়মটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয় পোলার আয়ন তত বেশি হয়। ফাজানের নিয়ম 2 নম্বর নিয়মটা হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয় পোলার আয়ন তত বেশি ঘটে। আমি একবার করে আগে বলতেছি, দেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হয়, ঠিক আছে, এবং অ্যানায়নের আকার যত বড় হয় পোলার আয়ন হচ্ছে তোমার তত বেশি ঘটে। আচ্ছা, আর 3 নম্বর বৈশিষ্ট্যটা বা শর্তটা হচ্ছে যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে NS2 NP6 ND 1 থেকে 10 ইলেকট্রন বিন্যাস থাকে, অর্থাৎ সহজ কথায় আমি যদি একদম সহজ কথায় বলি, ঠিক আছে, যারা হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে ডি ব্লক মৌল, অর্থাৎ যাদের শেষ ইলেকট্রনটা হচ্ছে তোমার ডি অরবিটালে হচ্ছে তোমার প্রবেশ করতেছে, ডি ব্লক মৌল যেগুলা, সেই ডি ব্লক মৌলের ক্ষেত্রে তাদের পোলারায়ন করার ক্ষমতা নর্মালি এস বা পি ব্লক মৌলের থেকে হচ্ছে বেশি হয়। অর্থাৎ ডি ব্লক মৌলের পোলারায়ন করার ক্ষমতা নর্মাল হচ্ছে এস বা পি ব্লক মৌলের তুলনায় হচ্ছে বেশি হয়। আচ্ছা চলো এখন এই 3টা শর্ত ব্যাখ্যা করি, তাহলে এখান থেকে পরে তুমি সৃজনশীল তোমাদের দেখাবো। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে, ঠিক আছে, দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ, তার মানে আমরা কি বলছি, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তত বেশি পোলারায়ন হবে। কেন পোলারায়ন হবে? ধরো এই যে এখানে মনে করো যেই ক্যাটায়নটা ছিল, মনে করো সেই ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, তাহলে +1 পরিমাণ একটা ক্যাটায়ন, চার্জ বিশিষ্ট একটা ক্যাটায়ন হচ্ছে তোমার অ্যানায়নের ইলেকট্রনগুলোরে নিজের দিকে টেনে নিয়ে পোলারায়ন করছে। এখন ধরো এটার চার্জ যদি কোনো কারণে +1 এর থেকে ভাই +2 হয়, তখন সেটা আরো পজিটিভ না? আমারে বলো, +1 এর থেকে, ঠিক আছে, +2 কিন্তু আরো বেশি পজিটিভ। তাহলে চার্জ বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ এখানে চার্জ বেড়ে যাওয়ার কারণে সে আরো বেশি ধনাত্মক হয়ে গেছে, আর সে যত বেশি ধনাত্মক হবে সে তত বেশি ইলেকট্রনকে কিন্তু নিজের দিকে টান দিবে। এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। তুমি যত বেশি পজিটিভ হবা তত বেশি নেগেটিভ ইলেকট্রনটা তোমার দিকে টান দিবা। তাহলে সেম, তাহলে +2 চার্জ বেড়ে গেলে, তার ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে গেলে সে আরো বেশি বেশি করে হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, ফলে বেশি বেশি করে হচ্ছে ইলেকট্রনের আকার বিকৃতি হয়ে মাঝখানে চলে আসবে, মানে পোলারায়ন বেশি হবে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি বেশি হবে। যদি +2 জায়গায় +3 হয় তাহলে আরো বেশি হবে এই জিনিসটা। এই জন্য বলছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয় তত বেশি হচ্ছে পোলারায়ন হয়, তত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখা যায় ওই আয়নিক যৌগের মধ্যে। ক্রিস্টাল ক্লিয়ার? এবার আসো শর্ত নম্বর 2। 2 নম্বর শর্তটা কি ছিল ভাইয়া? 2 নম্বর শর্তটা ছিল ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি ঘটে। ভাইয়া এটা তো অনেক কঠিন। আরে দুনিয়ার সবচেয়ে সহজ। দেখো এইগুলা কিছু হইল মিয়া। দেখো বলছে কি, ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, তাহলে একটা আকার যত বড় হবে আর একটার আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে। আচ্ছা কেন হয়? দেখো সিম্পল, ক্যাটায়নের আকার যত ছোট হবে, দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ক্যাটায়নের আকার যত ছোট হবে, বলো আকার ছোট হয়ে গেলে শেষ কক্ষপথ থেকে হচ্ছে নিউক্লিয়াসের দূরত্ব কমে যাবে। আকার ছোট হওয়া মানে কি? শেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব তত কমে আসবে, ফলে দূরত্ব কমে গেলে আমরা জানি কি আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, দূরত্ব ডিস্টেন্স কমে গেলে আকর্ষণ বাড়ে, তাই না? তাহলে দেখো আকার যত ছোট হবে শেষ কক্ষপথ থেকে হচ্ছে তোমার নিউক্লিয়াসের দূরত্ব কমে যাওয়ার কারণে আকর্ষণ বাড়বে। তাহলে আকর্ষণ বাড়লে তখন সে ওর ইলেকট্রনগুলোরও হচ্ছে তোমার নিজের দিকে বেশি বেশি টান দিতে পারবে। কথাটা কি বুঝছো? এটাই হচ্ছে কাহিনী। এই জন্য বলছে ক্যাটায়নের আকার যত ছোট হয়, দূরত্ব কমে গেলে আকর্ষণ বাড়ার কারণে বেশি বেশি করে হচ্ছে অ্যানায়নের ইলেকট্রনগুলোরে নিজের দিকে টান দিবে, ফলে পোলারায়ন বেশি হবে। এই জন্য ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়। সিম্পল কনসেপ্টের ভাই লজিক, ঠিক আছে? এবার আসো এটার উল্টাটা হইলে কি হবে, মানে উল্টা বলতে বুঝাচ্ছি যে এবার আসো আরেকটা শর্ত কি ছিল, অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। কেন? ধরো অ্যানায়নের আকারটা এরকম না হয়ে আরো বড় হয়েছে, মনে করে অ্যানায়নের আকার আরো বড়, তাহলে আকার যত বড় হয় আমরা কি জানি যে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো তত দূরে সরে যায়। তাহলে আকার বড় হইলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের হচ্ছে দূরত্ব বেশি হলে ভালোবাসা কমে যায়, এই কারণে লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকে না, ঠিক আছে? ওকে, তাহলে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে যায়, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর এই নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। কারণ আমরা কি জানি যে এই নিউক্লিয়াসটাও কিন্তু এই ইলেকট্রনটা হচ্ছে আকর্ষণ করে। এখন অ্যানায়নের দূরত্ব যত বাড়বে, অর্থাৎ অ্যানায়নের আকার যত বড় হবে, দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যাবে, ফলে এই ইলেকট্রনটা আগের মতো এই নিউক্লিয়াসটা আগের মতো এই ইলেকট্রনকে আর আকর্ষণ করবে না, ফলে ও যদি আগের মতো আকর্ষণ না করে আরেকজন এসে সহজেই কিন্তু ওকে নিয়ে চলে যাবে, অর্থাৎ তখন পোলারায়ন বেশি হবে। ব্যাপারটা এরকম হয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আরেকজন এসে ছো মেরে হচ্ছে নিয়ে গেছে, বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো, তাহলে কি বুঝতে পারতেছো? এই জন্য তোমার কি হয়, এই জন্য অ্যানায়নের আকার যত বড় হবে তোমার
ওর ইলেকট্রনগুলোরে তত ইজিলি আরেকজন টেনে নিয়ে যেতে পারবে, ফলে পোলার আয়ন বেশি হবে। এই জন্য ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয় পোলার আয়ন তত বেশি হয়। আর পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য, বেশি বেশি ইলেকট্রন মাঝখানে থাকলে সমযোজী বৈশিষ্ট্য বেশি বেশি চলে আসবে। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝছো? তাহলে 2 নম্বর শর্তটা মজা করে আমরা শেষ করে ফেললাম। ভাই ফানি এক্সাম্পল দিচ্ছি, ভাই কেউ আবার সিরিয়াসলি ভাবিস না যে রাত ভাই মনে হয় নিজের জীবনের এক্সপিরিয়েন্স। না রে ভাই, এইগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগে না, এগুলো এমনি আসলে বন্ধু বান্ধবদের দেখলেই বোঝা যায়। তাহলে এবার আসো 3 নম্বরটা, যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সহজ কথায় যেসব ক্যাটায়ন হচ্ছে তোমার ডি ব্লক মৌল, ঠিক আছে, সহজ কথা, যেসব ক্যাটায়ন হচ্ছে তোমার নর্মালি হচ্ছে ডি ব্লক মৌল, তারা ওই এস বা পি ব্লক মৌলের তুলনায় তাদের মধ্যে হচ্ছে তোমার কি বলে পোলার আয়ন হচ্ছে তারা বেশি বেশি করতে পারে। যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে তোমার দেখাই, যেমন ধরো হচ্ছে কপার এবং সোডিয়াম, ঠিক আছে। তাইলে দেখো এই যে কপার এবং সোডিয়ামের মধ্যে আমরা সবাই জানি যে কপার হচ্ছে একটা ডি ব্লক মৌল, কপার কিন্তু ডি ব্লক মৌল, আর সোডিয়াম কিন্তু একটা কি বলতো এস ব্লক মৌল। তাহলে কি বলছি যে ডি ব্লক মৌলের হচ্ছে পোলারায়ন করার ক্ষমতা এস ব্লক মৌলের পোলারায়ন করার ক্ষমতার থেকে হচ্ছে বেশি। কেন? কারণ ডি ব্লক মৌল, তুমি একটু খেয়াল করে দেখো তো, ডি ব্লক মৌল কিন্তু পর্যায় সারণীর কিন্তু ডান দিকে থাকে। ডি ব্লক মৌলগুলো কিন্তু পর্যায় সারণীর একটু ডান দিকে অবস্থান করে। এস বা পি ব্লকের তুলনায় ডি ব্লক মৌলগুলো মোটামুটি পর্যায় সারণীতে হচ্ছে একটু ডান দিকে অবস্থান করে, এটা একটা কারণ। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে ডি ব্লক মৌলগুলোতে ইলেকট্রন যেমন বেশি থাকে, তোমার হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও তত বেশি থাকে। তাহলে বুঝছো? তাহলে ডি ব্লক মৌলগুলা সাধারণত যে ধরো এস ব্লক মৌলগুলা বা এগুলোর তুলনায় হচ্ছে একটু ডান দিকে থাকে, প্লাস এদের প্রোটন সংখ্যাও বেশি থাকে, এদের ইলেকট্রনও বেশি থাকে, প্রোটনও বেশি থাকে। সো ডি ব্লক মৌলের নিউক্লিয়াসে বেশি বেশি প্রোটন থাকার কারণে, প্রোটন মানে পজিটিভ চার্জ, তাহলে ওদের নিউক্লিয়াসে বেশি বেশি পরিমাণে হচ্ছে তোমার প্রোটন থাকার কারণে পজিটিভ চার্জের পাওয়ারটা একটু বেশি। আর পজিটিভ চার্জের পাওয়ারটা বেশি হওয়ার কারণে, পজিটিভ চার্জের পাওয়ারটা বেশি হওয়ার কারণে সে বেশি বেশি করে হচ্ছে অ্যানায়নের ইলেকট্রনগুলোরে নিজের দিকে টান দিবে, ফলে বেশি বেশি করে হচ্ছে পোলার আয়ন হবে। এই জন্য ডি ব্লক মৌলগুলোর হচ্ছে পোলার আয়ন করার ক্ষমতা সাধারণত হচ্ছে এস বা পি এর থেকে একটু বেশি হয়। বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? কারণ এই যে ইলেকট্রন সংখ্যাও বেশি হয় ওদের, ফলে ইলেকট্রন সংখ্যা বেশি হলে ওদের প্রোটন সংখ্যাও বেশি। প্রোটন মানে পজিটিভ চার্জ, ঠিক আছে। তো পজিটিভ প্রোটন তখন ইলেকট্রনগুলো বেশি বেশি নিজের দিকে টান দেয়, ফলে হচ্ছে বেশি বেশি আকার বিকৃতি হয়, পোলার আয়ন বেশি হয়। এটা হচ্ছে 3 নম্বর শর্ত, ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন আসো সৃজনশীলে চলে আসি, আর কিছু লাগবে না, এখন আসো সৃজনশীল। সৃজনশীলে তোমার প্রথম কোশ্চেনটা আসবে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদের গলনাঙ্কের হচ্ছে সিরিয়াল, কার বেশি কার কম কার কি। চলো এবার আমরা একটু দেখি। সিম্পল রে ভাই, দেখো এইগুলো সবগুলাতে দেখো ফাজানের নিয়ম মানেই তোমাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। বলো এই সবগুলাতে অ্যানায়ন সেম, দেখো সবগুলাতে অ্যানায়ন হচ্ছে তোমার ক্লোরাইড, ক্লোরাইড ক্লোরাইড, তাহলে অ্যানায়ন সবগুলাতে সেম। অ্যানায়ন নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা ক্যাটায়ন নিয়ে চিন্তা করি। এর মধ্যে একটার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস, একটা ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। এর মধ্যে বলো তো এই 3টা ক্যাটায়নের মধ্যে অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে ফাজানের পোলার আয়ন নিয়মে আমরা কি জানি? ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এই 3টার মধ্যে অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি হওয়ার কারণে পোলার আয়ন বেশি। আর পোলার আয়ন বেশি হওয়া মানে বেশি বেশি ইলেকট্রনের মাঝখানে নিয়ে আসবে, মানে সেখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি বেশি চলে আসবে। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি বেশি চলে আসা মানে এখানে পোলার আয়ন বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে এটার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কমে যাবে। এই জন্য এই 3টার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। আর এই 3টার মধ্যে চার্জ সবচেয়ে কম হচ্ছে সোডিয়ামের, ঠিক আছে। তাহলে সোডিয়ামের চার্জ সবচেয়ে কম হওয়ায় পোলার আয়ন কম। উল্টা ফাজানের নিয়মে বলছে যে চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি। তাহলে এই 3টার মধ্যে এখানে চার্জ সবচেয়ে কম, তাহলে চার্জ সবচেয়ে কম মানে কি পোলার আয়নও সবচেয়ে কম হবে। আর পোলার আয়ন কম হলে সেখানে সমযোজী বৈশিষ্ট্যটাও কম আসবে। সমযোজী বৈশিষ্ট্য কম আসলে সেখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে সেখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এই জন্য সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সবচেয়ে কম, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে মাঝখানে থাকবে। সিরিয়াল করে ফেলতে পারবে না, এইগুলো তোমার সৃজনশীলে আসে। তারপরে দেখো আরেকটা কি কি সৃজনশীলের কোশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে হচ্ছে তোমার ধরো এরকম কিছু আসতে পারে, যেমন তোমাকে বলতে পারে ক্যালসিয়াম ফ্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড এগুলোর মধ্যে কোনটা বেশি সমযোজী বৈশিষ্ট্য আছে। সিম্পল জিনিস, যার পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, মাত্রই তোমাদের পড়াইছি। তাহলে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, দুইটার মধ্যে দেখো ক্যাটায়ন হচ্ছে এবার সেম। তাহলে ক্যাটায়ন সেম হইলে বলো এবার আমরা অ্যানায়নগুলারে দেখি। অ্যানায়নের মধ্যে একটা হচ্ছে ফ্লোরাইড, ফ্লোরাইড মানে F মাইনাস, ফ্লোরাইডের চার্জ হচ্ছে F মাইনাস। আর অক্সাইড মানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 2 মাইনাস। বলো কোনটার চার্জ বেশি? 2 মাইনাসের চার্জ বেশি। আমরা পড়ছি না যে অ্যানায়নের চার্জ যত বেশি হবে তখনও কিন্তু পোলার আয়ন বেশি হবে। তাহলে এই দুইটার মধ্যে দেখো এটার অ্যানায়নের চার্জ বেশি, ফলে এখানে পোলার আয়ন বেশি।
এইখানে বেশি বেশি পোলার আয়ন হলে এখানে বেশি বেশি সমযোজী বৈশিষ্ট্য পাওয়া যায়, তার মানে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফ্লোরাইডের তুলনায় বেশি সমযোজী হবে। ঠিক আছে, শেষ। এরপরে চলে আসো তোমার এই যে এটা তাহলে পারবা না, এটা পারবা না যে বেরিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এই সবগুলোর মধ্যে কোনটার গলনাঙ্কের সিরিয়াল কেমন হবে, সিরিয়াল আসে পরীক্ষায়। এটা তো একদম সিম্পল। বলো পর্যায় সারণীতে আমরা কি জানি, এগুলা সব দেখবা গ্রুপ 2 এর মৌল। পর্যায় সারণীতে এগুলো সব হচ্ছে গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌলগুলোর যদি সিরিয়াল করি, সবার উপরে হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, গ্রুপ 2 এর মৌলগুলোর সিরিয়াল করলে দেখবা সবার উপরে বেরিলিয়াম, তার নিচে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বলো পর্যায় সারণীতে আমরা পড়ছি যে একই গ্রুপে এগুলা সব গ্রুপ 2 এর মৌল, তাহলে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে আকার বড় হয়, কারণ এই যে নতুন নতুন কক্ষপথ যুক্ত হয়। ছোট্টবেলায় পড়ছো যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে নতুন নতুন কক্ষপথ যুক্ত হয়। নতুন নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে আকার বড় হয়, নতুন নতুন করে কক্ষপথ যুক্ত হচ্ছে, বেশি বেশি কক্ষপথ আসতেছে, ফলে আকার বড়। তার মানে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে ক্যাটায়নের হচ্ছে আকার বড় হয়ে যায়। তাহলে ওটা চিন্তা করলে ক্যাটায়নের যদি আকার বড় হয়ে যায়, তাহলে এখানে সবার নিচে আছে হচ্ছে বেরিয়াম, তাহলে বেরিয়ামের আকার হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে বড়। আর ক্যাটায়নের আকার বড় হইলে সেখানে পোলার আয়ন কম হবে। ফাজানের 2 নম্বর নিয়মে বলা আছে। দেখো এগুলো সবগুলোর চার্জ সেম, দেখো সবগুলোর চার্জ হচ্ছে 2+করে। এই জন্য চার্জ সেম হলে তোমাকে 2 নম্বর নিয়মে চলে যেতে হবে। তো 2 নম্বর নিয়মে আমরা কি জানি যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে নতুন নতুন করে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে আকার বড় হয়ে যায়। আর ক্যাটায়নের আকার যত বড় হবে পোলার আয়ন কম হবে, কারণ আকার ছোট হইলে ওই যে দূরত্ব কম, ভালোবাসা বেশি, জোর করে ক্যাটায়ন হচ্ছে টান দিয়ে নিয়ে আসতে পারে, পোলার আয়ন বেশি হয়। কিন্তু এখানে তো আকার বড়, তাহলে আকার বড় হইলে সে আর আগের মতো টান দিতে পারতেছে না, উল্টা হয়ে গেল তখন 2 নম্বর নিয়মের, ফলে পোলার আয়ন কম হয়। তাহলে পোলার আয়ন কম হইলে এই বেরিয়াম ক্লোরাইডের হচ্ছে পোলার আয়ন সবচেয়ে কম। আর পোলার আয়ন সবচেয়ে কম হইলে সেখানে সমযোজী বৈশিষ্ট্যও কম। আর সমযোজী বৈশিষ্ট্য কম মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে তার গলনাঙ্ক বেশি। এই জন্যই সবগুলোর মধ্যে বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, বুঝছো? এরকম করে বাকি সিরিয়ালটা। আর এই সবগুলোর মধ্যে বলো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে আকার বড় হয়, তাহলে এই গ্রুপে সবচেয়ে উপরে যেটা তার আকার সবচেয়ে ছোট। আমরা জানি যে গ্রুপ 2 এর মধ্যে সবার উপরে থাকে হচ্ছে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম সবার উপরে থাকে, তার কক্ষপথ কম, এই জন্য তার আকার সবচেয়ে কম। তাহলে এই সবগুলোর মধ্যে ক্যাটায়নের আকার সবচেয়ে কম হচ্ছে বেরিলিয়ামের। তাহলে ক্যাটায়নের আকার যত কম হবে পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক কমে যাবে। তাহলে এই সবগুলোর মধ্যে গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের। দেখো এটার গলনাঙ্ক সবচেয়ে কম, আর বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি। বাকিটা তো সিরিয়াল, তুমি এমনি বুঝতেছো। ক্রিস্টাল ক্লিয়ার? কিছু হইল? চলো এরপর থেকে আরো কিছু কোশ্চেন আসে, আরো আসে হচ্ছে 3 নম্বর নিয়ম দিয়ে কিছু কোশ্চেন আসে। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, এই দুইটার মধ্যে বলে যে কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার গলনাঙ্ক কম। তাহলে ফাজানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করবা। এখানে কাহিনী হচ্ছে দুইটার অ্যানায়ন সেম, আবার ক্যাটায়নগুলো আলাদা আলাদা। এখন সমস্যাটা হচ্ছে প্রথম সূত্রটা এখানে হবে না। কেন? কারণ দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, কিউপ্রাস ক্লোরাইডেও কপারের চার্জ হচ্ছে +1। তাহলে চার্জ সমান, তাহলে চার্জ সমান হলে প্রথম সূত্র হবে না, তাহলে এখানে চার্জ কম বেশি তুমি দেখাইতে পারতেছো না। এখন আসলে 2 নম্বর সূত্র, 2 নম্বরটা এখানে হচ্ছে না, কারণ একই গ্রুপে তারা নাই, সোডিয়াম কপার এগুলো একই গ্রুপে না। তাহলে এবার তুমি 3 নম্বর নিয়মে চলে আসো। 3 নম্বর নিয়মে হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো এই সোডিয়াম আয়ন আর হচ্ছে কপার আয়ন, এদের আকার হচ্ছে প্রায় সমান, তাহলে এদের ক্ষেত্রে চার্জও সমান, আকারও সমান। তাহলে 1 নম্বর আর 2 নম্বর নিয়ম এদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু 3 নম্বর নিয়মে কি বলছে যে ডি ব্লক মৌলগুলোর পোলার আয়ন করার ক্ষমতা বেশি। তো সোডিয়াম এবং হচ্ছে কপারের মধ্যে কোনটা ডি ব্লক মৌল বলো? কপার হচ্ছে ডি ব্লক মৌল, তোমরা এগুলো জানো আসলে। তাইলে কপার যদি ডি ব্লক মৌল হয়, এটার পোলার আয়ন করার ক্ষমতা বেশি, ফলে এখানে সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে এখানে গলনাঙ্ক কমে যাবে। এই জন্য কপার কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে কম, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি। শেষ। আর কেন ডি ব্লক মৌলের হচ্ছে তোমার পোলার আয়ন করার ক্ষমতা বেশি? মনে আছে যে ডি ব্লক মৌলে সাধারণত ইলেকট্রনও বেশি থাকে, ফলে ওর কেন্দ্রের মধ্যে প্রোটনও বেশি থাকে। তো প্রোটন বেশি মানে ওর পজিটিভ চার্জের পাওয়ার বেশি, বেশি বেশি পজিটিভ চার্জ আছে কেন্দ্রে, ফলে বেশি বেশি ইলেকট্রনদের টান দিতে পারে, অ্যানায়নের ইলেকট্রনগুলোরে টান দিতে পারে, ফলে পোলার আয়ন বেশি হয়, ফলে সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে এখানে, ফলে গলনাঙ্ক কমে যায়। শেষ। তাইলে এগুলা কিছু হইল? এই সেম জিনিসটা তুমি দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি সমযোজী যৌগ কেন হচ্ছে তোমার কি, আচ্ছা এটা দিয়ে, এটা পোলারিটিতে চলে গেল না, এটা না, আচ্ছা এইটা
এই যে এটা এই প্রশ্নগুলো, সরি এটা হচ্ছে পোলারিটি, ওইটা না, এখানে আসতেছো এই যে এই প্রশ্নগুলো। তাহলে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্ক কম কেন? দেখো ঢাকা বোর্ড 16 সালে আমাদের বছর আসছিল, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ দেওয়ার মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয়? কেন বলো, পানিতে বেশি দ্রবণীয় কোনটা? দেখো ফাজানের পোলারায়ন নিয়ম অনুযায়ী আমি তোমাদের সিম্পলি বলে দিই, এই দুইটার মধ্যে দেখো অ্যানায়ন সেম, ক্লোরাইড দুইটাই। ক্যাটায়নের মধ্যে তুমি আগে প্রথম নিয়মে হচ্ছে চার্জ চিন্তা করবা, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+, এখানে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, তাহলে যার চার্জ বেশি এখানে পোলারায়ন বেশি হবে। পোলারায়ন বেশি মানে এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে সমযোজী যৌগগুলো কিন্তু সহজে পানিতে দ্রবীভূত হয় না, সমযোজী যৌগগুলা সহজে পানিতে দ্রবীভূত হয় না, ফলে এখানে পোলারায়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, সহজে পানিতে দ্রবীভূত হবে না, ফলে এটার পানিতে দ্রবণীয়তা হচ্ছে কম, তাহলে এটার দ্রবণীয়তা বেশি। তাহলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের পানিতে অধিক দ্রবণীয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কম দ্রবণীয়, কারণ এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। সিম্পল, কিছু হইলো? এটা চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে। তাহলে বলো তো এগুলো পারবা না, এই দুইটা লবণের মধ্যে কোনটির গলনাঙ্ক কম হবে? এটা 1 নম্বর নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারবে। এখানে আয়রনের চার্জ হচ্ছে 3+, এখানে আয়রনের চার্জ হচ্ছে 2+, তাহলে বাকিটা আমার মনে হয় করা লাগবে না। আচ্ছা এবার আসো, এটি একটু ইম্পর্টেন্ট, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, এদের মধ্যে বিযোজন তাপমাত্রার ক্রম কিরকম হবে এবং কেন হবে ব্যাখ্যা করো। অর্থাৎ এই তিনটা কার্বনেটের মধ্যে কোনটা অল্প তাপে হচ্ছে ভেঙে যাবে আর কোনটা বেশি তাপে হচ্ছে ভেঙে যাবে বা বিযোজিত হবে সেটা জানতে চাইছে। তো চলো আমরা একটু দেখি, একদম সিম্পল, টেনশন করার কোনো কারণ নাই। দেখো এই তিনটার মধ্যে দেখো এগুলোর অ্যানায়ন কিন্তু সেম, সবগুলো কার্বনেট, দেখো এটাও কার্বনেট, এটাও কার্বনেট, এটাও কার্বনেট, সো অ্যানায়ন সেম, অ্যানায়ন দিয়ে এখানে কিছু আসবে যাবে না। তাহলে এবার আমরা একটু ক্যাটায়ন দিয়ে চিন্তা করি, ক্যাটায়ন দিয়ে চিন্তা করলে দেখবা সবগুলোর চার্জ সেম, বেরিলিয়াম হচ্ছে তোমার 2+, ম্যাগনেসিয়ামও হচ্ছে 2+, ক্যালসিয়ামও 2+, তাহলে প্রথম সূত্র মানবে না। তাহলে এবার আকারটা চিন্তা করো, দেখো তুমি খেয়াল করে দেখবা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবই 2 নম্বর গ্রুপের হচ্ছে তোমার মৌল। তাহলে 2 নম্বর গ্রুপের মৌলের মধ্যে সিরিয়ালে হচ্ছে বেরিলিয়াম সবার উপরে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। তো আমরা কি জানি যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে নতুন নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে, এক্সট্রা করে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে আকার বড় হয়ে যায়। তাহলে এই হিসাবে চিন্তা করলে এখানে ক্যালসিয়াম এর আকার সবচেয়ে বড়, অর্থাৎ ক্যালসিয়াম আয়নের আকার হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এখানে ক্যালসিয়ামের আকার বড়। বলো ক্যাটায়নের আকার যত বড় হবে, তাহলে ফাজানের 2 নম্বর নিয়মের উল্টা হয়ে যায়, ক্যাটায়নের আকার বড় হলে পোলারায়ন কম হবে, তাই না? তাহলে এখানে ক্যাটায়নের আকার বড় হওয়ার কারণে পোলারায়ন কম, পোলারায়ন কম হইলে সে কি করবে, এই কার্বনেটের যে ইলেকট্রন মেঘ আছে সেই ইলেকট্রন মেঘকে বেশি বেশি আনতে পারবে না, কারণ এখানে পোলারায়ন কম হবে। পোলারায়ন কম হলে কার্বনেটের ইলেকট্রন মেঘগুলারে বেশি বেশি আনতে না পারার কারণে কার্বনেটের যে আকৃতিটা, সেই আকৃতিটা মোটামুটি ঠিক থাকবে, কারণ এখানে পোলারায়ন কম হবে, ফলে বেশি বেশি ইলেকট্রনগুলারে আনতে পারবে না, আনতে না পারার কারণে কার্বনেটের ইলেকট্রনগুলো এরকম সুন্দর করেই থাকবে, আকার বিকৃতি কম হবে। তো আকার বিকৃতি কম হওয়ার কারণে এটা সুস্থিতিশীল হবে। আকার বিকৃতি কম মানে ওর অরিজিনাল আকারে থাকতে পারবে, অরিজিনাল আকারে থাকতে পারার কারণে ওর আকার বিকৃতি কম, ফলে ওর স্ট্যাবিলিটি বেশি, সুস্থিতি বেশি। তাহলে যার স্ট্যাবিলিটি বেশি বলো তাকে ভাঙার জন্য তোমাকে বেশি বেশি তখন তাপ দেওয়া লাগবে, ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন তাপমাত্রা সবচেয়ে বেশি হবে, এটাকে ভাঙতে গেলে সবচেয়ে বেশি তাপ দিতে হবে। এবার আসো আরেকটা জিনিস, এই তিনটার মধ্যে তাহলে আকার সবচেয়ে ছোট কোনটা? বেরিলিয়ামের। সবার উপরে আছে আকার ছোট, কারণ নিচে নামলে আকার বড় হয়, তাহলে উপরে গেলে আকার ছোট হয়, তাহলে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট। তাহলে বেরিলিয়ামের আকার যদি সবচেয়ে ছোট হয়, তাহলে আমরা একটু আগে পড়ছি না ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়, ফাজানের 2 নম্বর নিয়মে পড়ছি। তাহলে এখানে পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি মানে এই যেখানে যে কার্বনেট আছে, কার্বনেটের ইলেকট্রন মেঘটারে বেশি বেশি বেরিলিয়াম হচ্ছে টান দিবে, বেশি বেশি টান দিলে ওর আকার বিকৃতি হবে, আকার বিকৃতি হইলে ওর যে অরিজিনাল যে শেপটা, সেই অরিজিনাল শেপটা নষ্ট হয়ে যাবে। অরিজিনাল শেপ নষ্ট হয়ে গেলে সে ভঙ্গুর হয়ে, অরিজিনাল শেপ নষ্ট হয়ে গেলে তার স্থিতিশীলতা কমে যাবে, অরিজিনাল যে শেপটা ছিল সেই শেপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে স্থিতিশীলতা কমে যাবে। স্থিতিশীলতা কমে গেলে বলো তখন কি ওরে ভাঙতে আমার বেশি এনার্জি দেওয়া লাগবে? লাগবে না, ফলে অল্প তাপমাত্রা দিলেই, অল্প তাপ দিলেই সে ভেঙে যাবে, ফলে এটার বিয়োজন তাপ সবচেয়ে কম হবে। সিম্পল জিনিস। তুমি একজনের অলরেডি মাইরা তার মুখটার আকার বিকৃতি করে দিছো, ঘুষি মাইরা তার মানে চেহারাই পাল্টায় দিছো, থোবরা পাল্টায় দিছো, ওর অবস্থা এমনি খারাপ, ওরে আরেকটা ঘুষি মারলেও শেষ। আর যে মনে করে একদম স্ট্রং আছে, ওর একদম সবকিছু ঠিক আছে, ওরে তুমি সহজে ঘুষি মেরা কিন্তু ফালাই দিতে পারবা না। কিন্তু যে অলরেডি আধা মরা হয়ে গেছে, আকার বিকৃতি হয়ে গেছে, ওর অল্প তাপ দিলেও শেষ। এই জন্য এই বেরিলিয়াম কার্বনেট আকার বিকৃতি বেশি হয়, পোলারায়ন বেশি হয়, ফলে ওটার সুস্থিতিশীলতা সবচেয়ে কম, ফলে এখানে অল্প তাপেই সে বিয়োজিত হয়। এই জন্য এটার বিয়োজন তাপ সবচেয়ে কম আর এটার বিয়োজন তাপ সবচেয়ে বেশি। আর বুঝতেই পারতো সেটা মাঝখানে থাকবে শেষ। এগুলো সবগুলার ব্যাখ্যা। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় কেন? সেম, তুমি খেয়াল করে দেখো এখানে ক্যাটায়ন সেম, তাহলে এবার অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা করো। অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা করলে ফ্লোরাইড
আর ক্লোরাইড দুইটারই চার্জ সমান, তাহলে 1 নম্বর নিয়ম হবে না, তাহলে 2 নম্বর নিয়মে চলে যাও। 2 নম্বর নিয়মে দেখবা ফ্লোরাইড এবং ক্লোরাইড অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন একই গ্রুপের মৌল, একই গ্রুপের মধ্যে ক্লোরিন নিচের দিকে, ফলে এটার আকার বড়, নিচে নামলে আকার বড় হয় কারণ নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে, এটার আকার বড়, তাহলে এটার আকার যত বড় হয়, একটু আগে পড়ছি 2 নম্বর নিয়মে অ্যানায়নের আকার বড় হইলে পোলারায়ন বেশি হয়, তাহলে অ্যানায়নের আকার বড় হইলে এখানে পোলারায়ন বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখেই সে পানিতে অদ্রবণীয়। এই জন্য সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। তাহলে এগুলো পারবা, এরকম করে তোমাকে সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। সেম কারণে যার পোলারায়ন যত বেশি হবে সে তত বর্ণযুক্ত যৌগ হবে। আরেকটা জিনিস তোমাকে ব্যাখ্যা করে দিই, সেম কারণে দেখো সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইড, এর মধ্যে সিলভার আয়োডাইড হচ্ছে কালারফুল হলুদ, কিন্তু এটা হচ্ছে সাদা। কেন? ব্যাখ্যা করি, একসাথে ব্যাখ্যা করি, শেষ। দেখো এইটার কোশ্চেন আর এটার কোশ্চেন সেম, তাহলে দেখো এই দুইটার মধ্যে দেখো এবার ক্যাটায়ন সেম, দুইটাই হচ্ছে সিলভার আয়ন, তাহলে ক্যাটায়ন সেম, ক্যাটায়ন নিয়ে আমাদের টেনশন নাই, তাহলে আমাদের টেনশন হচ্ছে অ্যানায়ন নিয়ে। তাহলে অ্যানায়নের মধ্যে দেখো একটা হচ্ছে ক্লোরাইড আর একটা হচ্ছে আয়োডাইড, দুইটারই চার্জ সংখ্যা সমান, তাহলে চার্জ সমান, তাহলে চার্জ দিয়ে আমাদের নিয়ম হবে না, তাহলে হবে 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখো তাহলে একই গ্রুপে যদি আমরা চিন্তা করি ফ্লোরিন ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন, তাহলে এখানে আমরা কাজ করতেছি আয়োডিন এবং হচ্ছে ক্লোরিন নিয়ে। তাহলে এর মধ্যে দেখো সবচেয়ে বেশি এখানে নিচে আছে কে? আয়োডিন সবার নিচে, তাহলে এটার আকার সবচেয়ে বড়, তাহলে আকার সবচেয়ে বড়, তাহলে এই জিনিসটার আকার বড় হইলে অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন বেশি হয়। পোলারায়ন বেশি হয় মানে কি? পোলারায়ন বেশি হয় মানে এমনিতেই দেখা যায় যে আয়োডিনের ইলেকট্রনগুলো এমনিতেই তোমার হচ্ছে তোমার সিলভারের দিকে চলে যায়। এই যে এখানে পোলারায়ন বেশি হয়, পোলারায়ন বেশি হয় মানে কি? এই আয়োডাইড এটার ইলেকট্রন মেঘগুলা এমনিতেই হচ্ছে তোমার সিলভারের দিকে বেশি বেশি চলে যায়, পোলারায়ন বেশি হয় মানে বেশি বেশি চলে যায়। তো বেশি বেশি চলে গেলে তখন কি হয় জানো? ইলেকট্রনগুলোরে আরো বেশি এই দিকে নিয়ে আসার জন্য তেমন বেশি শক্তি শোষণ করতে হয় না, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো নিজে থেকেই আকার বড় হওয়ার কারণে এমনি এখানে পোলারায়ন বেশি হয়, এমনি পোলারায়ন বেশি হওয়ার কারণে ইলেকট্রন মেঘগুলো এমনিতেই হচ্ছে অনেকটা সিলভারের দিকে চলে যায়। সো তুমি যদি এখন এই ইলেকট্রনগুলোর আবার এখান থেকে এখানে আনতে চাও, খুব বেশি কি আর শক্তি খরচ করা লাগবে? খুব বেশি আর শক্তি খরচ করা লাগবে না। দেখা যায় যে দৃশ্যমান আলোর মধ্যে যে শক্তি আছে সেই শক্তিগুলা শোষণ করেই দেখা যায় যে অ্যানায়নের ইলেকট্রনগুলা সামান্য সময়ের জন্য হচ্ছে ক্যাটায়নে চলে যায় এবং এই যে দৃশ্যমান আলোক শক্তি শোষণ করে বাকি কিছু আলোক শক্তি বিকিরণ করে, ফলে এটাকে কালারফুল দেখায়। এই জন্য সিলভার আয়োডাইড হচ্ছে কালারফুল, মানে এটা হচ্ছে হলুদ। মানে সোজা বাংলায় তাহলে যার পোলারায়ন বেশি হবে সে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, সে তত কালারফুল যৌগ হবে, এই জন্য সিলভার আয়োডাইড হচ্ছে কালারফুল। এবার আসো সিলভার ক্লোরাইড, সে কেন কালার দেখায় না? কারণ দেখো আয়োডাইডের তুলনায় ক্লোরাইডের আকার ছোট, কারণ উপরের দিকে গেলে আকার ছোট হয়ে যায় একই গ্রুপে, তাহলে ওর আকার ছোট হলে ওর কিন্তু সহজে পোলারায়ন হবে না। এবার কিন্তু ওর আকার ছোট, মনে করে এই যে ওর আকারটা একদম ছোট, তাহলে ওর কিন্তু সহজে পোলারায়ন হবে না। তাহলে সহজে পোলারায়ন না হইলে এই ইলেকট্রনগুলোরে জোর করে তুমি ক্যাটায়নের দিকে যদি আনতে চাও, তোমাকে বেশি শক্তি দিতে হবে। এই বেশি শক্তি দিতে গেলে তখন আর দৃশ্যমান আলো দিলে হবে না, তখন এখানে অতিবেগুনি রশ্মি লাগে। সে তখন অতিবেগুনি রশ্মির শক্তি হচ্ছে তোমার দৃশ্যমান আলোর থেকে বেশি। আগেরবার সে এমনিতেই চলে আসতেছিল, অল্প শক্তি দিলে সে চলে আসতেছিল এমনিতেই। মনে করো একজন তোমার উপর হচ্ছে পটে আছে, কথার কথা, তার একটু জাস্ট প্যাম্পার করলেই সে তোমার দিকে চলে আসবে। কিন্তু এবার কিন্তু অনেক ভাব নিয়ে বসে আছে, সহজে ক্যাটায়নের দিকে আসবে না। তাহলে এবার কিন্তু ওরা আনতে গেলে অনেক বেশি তোমাকে এফোর্ট দিতে হবে জীবনে, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে এখানে অনেক বেশি এফোর্ট দিতে হলে এবার আর দৃশ্যমান আলো দিয়ে ভাই কাজ হবে না। তাহলে দৃশ্যমান আলোর থেকে বেশি শক্তিশালী কোনটা? অতিবেগুনি রশ্মি। ফলে এবার ইলেকট্রনগুলো অতিবেগুনি রশ্মি শোষণ করলে তখন সে অ্যানায়ন থেকে হচ্ছে ক্যাটায়নের দিকে ক্ষণিক সময়ের জন্য বা অল্প সময়ের জন্য হচ্ছে আসবে, এবং এই অল্প সময়ের জন্য আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এবার সে অতিবেগুনি রশ্মি শোষণ করছে। অতিবেগুনি রশ্মি আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, এই জন্য এখানে অতিবেগুনি রশ্মি শোষণ করলেও কোনো কালার উৎপন্ন হবে না, আমরা দেখতে পাবো না। অতিবেগুনি রশ্মি তো আর আমরা দেখতে পাই না, ফলে এখানে আমরা কিছুই দেখতে পারবো না, ফলে সাদা দেখাবে, বর্ণহীন বা সাদা দেখাবে, বুঝছো? কিন্তু এখানে সামান্য শক্তি শোষণ করছে, অর্থাৎ দৃশ্যমান আলো দিলেই এখানে সে চলে আসবে। এই দৃশ্যমান আলো শোষণ করে অবশিষ্ট আলো বিকিরণ করছে এবং সেই দৃশ্যমান আলো আমরা চোখে দেখতে পাই, ফলে এটাকে আমার কালারফুল মনে হবে, এখানে কালারফুল মনে হবে না। সহজ কথায় তাহলে যার পোলারায়ন যত বেশি হবে কালারফুল মনে হবে, এই ক্ষেত্রে পোলারায়ন কম হলে তাকে তত বর্ণহীন বা সাদা দেখাবে। শেষ। এর বাইরে ইনশাল্লাহ ফাজানের নীতি এই বেসিক, আর কিছু লাগবে না, ঠিক আছে? সৃজনশীল একদম 100তে 100 কনসেপ্ট সহ। এই কনসেপ্ট যদি পরীক্ষার খাতায় তুমি লিখে দিয়ে আসতে পারো একদম বেস্ট। তো ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করো, আরটিডিএস তোমাদের সাথে আছে সবসময়। হ্যাঁ, ওকে।